নতুন বছর চ্যালেঞ্জিং হবে ফ্যাশন শিল্পের জন্য। মূল চ্যালেঞ্জ শুল্ক, কিছুটা স্বস্তি দিতে পারে প্রযুক্তির ব্যবহার। প্লট দুর্নীতির ৩ মামলায় শেখ হাসিনার ২১ বছরের কারাদণ্ড, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে ৫ বছরের কারাদণ্ডের আদেশ। আলোচনায় মধুপুর ফল্ট, ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। গিনি বিসাউয়ে সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল, প্রেসিডেন্ট আটক, কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুজব, পুরোপুরি সুস্থ বলছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এবং ৩ ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ। বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। দর্শক, আমন্ত্রণ দুপুর ৩টার সংবাদে। সঙ্গে আছি আমি অনুভা বিশ্বাস। সাধারণ খাবার এখন হবে অসাধারণ। প্রাণ স্বাদের মশলা, স্বাদ বাড়ায়, ঘ্রাণ ছড়ায়। চলে যাচ্ছি পুরো খবরে। নতুন বছরে ফ্যাশন শিল্পের সামনে আসছে নতুন চাপ ও পরিবর্তনের ঢেউ। শুল্ক ও বাণিজ্য উত্তেজনায় অস্থির সরবরাহ চেইন, বদলে যাওয়া ভোক্তা চাহিদা আর প্রযুক্তি নির্ভর নতুন প্রতিযোগিতা, সব মিলিয়ে শিল্পের জন্য অপেক্ষা করছে কঠিন সময়। ম্যাককিনজির রিপোর্ট বলছে, টিকে থাকতে হলে দরকার দ্রুত খাপ খাওয়ানোর আর উদ্ভাবনের ধারাবাহিকতা। ইব্রাহিম হোসেন অভির পাঠানো তথ্যে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বাস্তবতার মুখোমুখি হচ্ছে বৈশ্বিক ফ্যাশন শিল্প। মার্কিন শুল্ক ও বাণিজ্য উত্তেজনা পরিবর্তন এনেছে সরবরাহ চেইনে। ভোক্তারা এখন ক্রমবর্ধমানভাবে পণ্যমূল্য, শারীরিক সুস্থতা ও দীর্ঘায়ুকে বেশি গুরুত্ব দিচ্ছেন। নতুন বছর ফ্যাশন বার্ষিক ফ্যাশন রিপোর্ট দ্য স্টেট অফ ফ্যাশন ২০২৬ ওয়েন দ্য রুলস চেঞ্জে বিষয়গুলো উপস্থাপিত হয়েছে, যা প্রকাশ করেছে মার্কিন বহুজাতিক কৌশল ও ব্যবস্থাপনা পরামর্শদাতা প্রতিষ্ঠান ম্যাককিনজি অ্যান্ড কোম্পানি। গেল ১৭ নভেম্বর প্রকাশিত রিপোর্টটিতে তুলে ধরা হয়েছে কিভাবে ২০২৬ সালে বাণিজ্য, প্রযুক্তি ও ভোক্তাদের আচরণে পরিবর্তন ফ্যাশন ব্যবসায় চ্যালেঞ্জ তৈরি করবে। রিপোর্টের ফলাফলে বলা হয়েছে, ২০২৬ সালে ফ্যাশন শিল্পের মূল উদ্বেগে রয়েছে বাণিজ্য উত্তেজনা ও শুল্কের প্রভাব। বিশ্বের ফ্যাশন নির্বাহীদের ৭৬%ই শুল্ককে বছরের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছেন। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর নির্বাহী কর্মকর্তারা কৃত্রিম বুদ্ধিমত্তাকে শিল্পের সবচেয়ে বড় সুযোগ হিসেবে উল্লেখ করেছেন, যা পণ্য পৃথকীকরণ ও টেকসই বাড়ানোর মতো অন্য ব্যবসায়িক অগ্রাধিকারের চেয়ে গুরুত্বপূর্ণ। ৪৬% মনে করছে ২০২৬ সালে শিল্পের অবস্থা আরও খারাপ হবে, যদিও ২৫% কিছু সুযোগ দেখছে। ২০২৬ সালে ফ্যাশন শিল্পের মূল চ্যালেঞ্জ শুল্ক হলেও রপ্তানিকারক দেশগুলো যেমন বাংলাদেশ সহ অন্যদের জন্য আরও অনেক চ্যালেঞ্জ রয়েছে। রিপোর্ট অনুযায়ী এই চ্যালেঞ্জগুলোই বছরের ব্যবসায়িক পরিবেশ নির্ধারণ করবে। বিশেষজ্ঞদের মতে, ফ্যাশন শিল্পকে ২০২৬ সালে টিকে থাকতে হলে প্রয়োজন দ্রুত খাপ খাইয়ে নেওয়া, সৃজনশীল উদ্ভাবন ও গ্রাহককে কেন্দ্রে রেখে কাজ করা। নিউজ ডেস্ক, জাগো নিউজ। দর্শক, ফ্যাশন শিল্পের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে আজ স্টুডিওতে উপস্থিত আছেন জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভি। আপনাকে আমন্ত্রণ আমাদের আজকের আলোচনায়। জি, ধন্যবাদ। অভি ভাই, যেরকমটি দেখছিলাম আমাদের প্রতিবেদনে যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতির পরিবর্তনের জন্য ২০২৬ সালে কিন্তু বিশাল একটা চ্যালেঞ্জ ফেস করতে যাচ্ছে ফ্যাশন শিল্প। আপনার কাছে জানতে চাইবো যে বৈশ্বিক সরবরাহ চেইনে দীর্ঘমেয়াদী কি ধরনের প্রভাব ফেলতে পারে? ২০২৫ সালে অলরেডি চ্যালেঞ্জের মধ্যে আছে। যদি আপনি দেখেন যে তৈরি পোশাক শিল্প সহ ফ্যাশন ইন্ডাস্ট্রি বলতে আমরা যেটাকে বুঝি, সেটাকে একটা চ্যালেঞ্জে ফেলে দিয়েছে যখন ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য ফার্স্ট টাইম তারা রেসিপ্রোকাল বা পারস্পরিক শুল্ক বা পাল্টা শুল্ক যখন আরোপ করা হয়, এটার ফলে দেখা গেছে যে একটা বড় ধরনের ডোমিনো ইফেক্ট পড়ছে শিল্পে, যার ফলে বাংলাদেশ সহ বেশ কিছু দেশই চ্যালেঞ্জের মুখে চলে আসছে। যেমন বাংলাদেশে যদি বলেন, গত কয়েক মাস ধরে আসলে নেগেটিভ গ্রোথ রয়েছে। তো চ্যালেঞ্জটা কেন, এটা হলো প্রশ্ন। এখন আমাদের যে স্বাভাবিক যে শুল্কটা ছিল ২৬ সালে ধরা হচ্ছে যে এই অতিরিক্ত শুল্ক আরোপের ফলে এটা বড় ধরনের একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে পুরো শিল্পের জন্য। এখানে এর
অন্যতম কারণ হচ্ছে যে যখনই একটা দেশ থেকে আপনি পোশাক আমদানি করবেন এবং ট্যারিফ বেড়ে যাবে, সেটার কিন্তু একটা ব্যাপক ইম্প্যাক্ট থাকে পুরো ইন্ডাস্ট্রিতে। যখনই পোশাকের দাম বাড়বে তখন কিন্তু ইনফ্লেশন বেড়ে যাবে, মানুষের যে কস্ট যেটা সে বিয়ার করে একটা নির্দিষ্ট সময়ের জন্য, সেই খরচটা যখন বেড়ে যাবে তখন কিন্তু সে চিন্তা করবে যে তার কনজাম্পশন কমায়া এটাকে অ্যাডজাস্ট করতে। তো ফলে যখনই কনজাম্পশন ফল করবে তখন তো যারা ব্র্যান্ড বা ইম্পোর্টার রয়েছেন বিভিন্ন দেশ থেকে যারা ইম্পোর্ট করে বাংলাদেশও, তারা কিন্তু আসলে পোশাকের যে পরিমাণ, যেহেতু সেলস কমে আসবে, সেই জায়গা থেকে তারা ইম্পোর্টও কমাই দিবেন। সো ফলে এই যে শুল্ক বাড়ার ফলে এটার প্রভাব কিন্তু একদম পুরো চেইনে পড়বে। যেমনভাবে বলা যায় যে ক্রেতা এক ধরনের তার ব্যয় সংকোচনে যাবে, সেইটার থেকে হলো যে উৎপাদক তার কাছে এসে পড়বে, কারণ যে ব্র্যান্ড সবগুলো তৈরি করে এবং আমাদের থেকে নেয়। সো এর ইম্প্যাক্টটা আসলে 26 সালে যে মার্কেটটা কোন দিকে যাবে সেটা ডিফাইন করবেই এই আমাদের নতুন যে শুল্কটা আরোপ করা হয়েছে। তবে এইটার থেকে উত্তরণেরও কিছু রাস্তা নিয়ে আমাদেরকে ভাবতে হবে যে কোন পথে আমরা যদি আমাদের নতুন পদ্ধতি বা কৌশল নীতি গ্রহণ করি তাহলে আমরা এখান থেকে উত্তরণ হতে পারে আমাদের। শুল্ক জটিলে তো বাড়তি উৎপাদন ব্যয়ের প্রেক্ষিতে বড় ব্র্যান্ড এবং ছোট সরবরাহকারীরা কিভাবে আসলে ভিন্নভাবে প্রভাবিত হতে পারে? না দেখেন, এখন যে একটা রিলোকেশন সবসময় থাকে এবং রিলোকেশনের ক্ষেত্রে বড় নিয়ামক হয়ে দাঁড়ায় যে আপনি একটা দেশ থেকে যখন একটা পোশাক আমদানি করেন, যদি দেখেন যে সেই দেশটাতে আসলে প্রোডাকশন কস্ট বেড়ে গেছে কিংবা কোনো রাজনৈতিক অস্থিরতা অথবা কোনো ধরনের অনিশ্চয়তা দেখা দেয়, তখন কিন্তু সেই দেশগুলোর থেকে বায়াররা নতুন একটা সেফ এবং রিজনেবল প্রাইস যেখানে আছে সেখানে তারা রিলোকেট করে, শিফট করে ওয়ার্ক অর্ডারটা এবং ওখান থেকেই তারা চায় পণ্য আমদানি করতে। তো বাংলাদেশের ক্ষেত্রে যদিও শুরু থেকে বলা হয়েছিল যে কিছু কম্পিটিটিভ আমাদের যে প্রতিযোগী দেশগুলো আছে তাদের তুলনায় আমাদের যেহেতু একটু কম রয়েছে শুল্কের হারটা, সো সেখানে এটা আমাদের জন্য একটা বেনিফিট হতে পারে। কিন্তু এইখানে একটা জিনিস উপেক্ষিত ছিল, সেটা হলো যে আমরা সাধারণভাবে বললেও বাস্তবে যেটা দেখা গেছে যে আসলে আপনার ইউএস মার্কেট যদি ধরি, আমাদের জন্য বড় মার্কেট যেটা, সেখানে কিন্তু বায়ারদের যে কনজাম্পশন সেটা ফল করছে, ফলে বায়াররা কিন্তু কনজিউমারদের কনজাম্পশন ফল করছে, ফলে বায়াররা আমাদের এখান থেকে কমিয়ে নিচ্ছে। আবার আমাদের যে কম্পিটিটিং কান্ট্রিগুলো রয়েছে তারা তাদের যে কস্ট ইফেক্টিভনেস তাদের প্রোডাকশনে সেইটা ব্যবহার করছে, ফলে আমরা যতটা বেনিফিট পাওয়ার কথা ছিল মানে লোয়ার ট্যাক্স রেটের পর সেটা আমরা পাইনি, যার কারণে আমরা গত 3-4 মাস ধরে দেখছি যে আমাদের নেগেটিভ গ্রোথ। এবং ইন্ডাস্ট্রি পিপল যেটা বলছে যে এই যে নেতিবাচক ধারা আয়ের, সেটা চলমান মাস যেটা শেষ হতে যাচ্ছে 2 দিন পরেই, এখানেও থাকতে পারে। সুতরাং এই স্ট্র্যাটেজিক্যাল জায়গা থেকে আমাদেরকে ভাবতে হবে যে আসলে আমরা কোন দিকে যাব। একদমই তাই। এবং আমরা যেমনটা জানি যে বিশেষজ্ঞরা কিন্তু বলছেন যে এআই টেকনোলজি একটি বিশেষ সুবিধা দিবে। তো এআই টেকনোলজি ফ্যাশনের উৎপাদন, বিপণন এবং আমি যদি বলি যে গ্রাহক অভিজ্ঞতা, এই 3 স্তরে কি ধরনের রূপান্তর আনতে পারে? এবং আরেকটু এখানে যোগ করতে চাই যে এতে কোন ঝুঁকিগুলো শিল্পকে বিবেচনায় রাখা উচিত আমাদের? জি না, এখন যদি আপনি বলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা আমরা বলছি, এটা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কর্মে এবং পরিবর্তন এনেছে। কিছু কিছু ওয়ার্ল্ড ব্যাংকের বোধহয় একটা রিপোর্ট ছিল, যদি যতদূর মনে পড়ে, সেখানে বলা হয়েছিল যে কিছু কিছু শিল্পে আসলে তার কর্মের যে জনবল সেখানে একটা প্রভাব পড়বে। তো সেইটা তো অবশ্যই একটা নেগেটিভ দিক আমাদের দেশে, কারণ হলো আমরা যেহেতু লেবার ইন্টেন্সিভ ইন্ডাস্ট্রি পরিচালনা করে থাকি। কিন্তু এখানে কিছু বিষয় আছে যেগুলো হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আমাদের জন্য সহায়ক হয়ে দাঁড়িয়েছে। এটাকে যদি আমরা প্রপারলি অ্যাডপ্ট করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বেশ কিছু ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারি। আপনি ধরেন যে আমরা যদি এখন ভাবতে চাই যে আসলে আমাদের যারা কনজিউমার রয়েছেন তারা আসলে কোন ধরনের প্রোডাক্ট চাচ্ছে,
বা কোন ধরনের প্রোডাক্টের সার্চ করছে, তো এটা যদি এই বিগ ডাটা অ্যানালাইসিস করে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই ধরনের ফ্যাশন ডিজাইনটার আসলে এখন চাহিদা বেশি, এটাতে যদি আমরা মনোনিবেশ করি তাহলে আমরা কাস্টমার ধরতে পারবো, এটা একটা জিনিস। সেকেন্ড, যদি ধরেন আপনার যখন একজন কনজিউমার সে যখন বিভিন্ন আউটলেট ইন পার্সন ঘুরেও দেখতে পারে, আবার সে কিন্তু অনলাইন সার্চের মাধ্যমে দেখেছে কোথায় আসলে একটা রিজনেবল প্রাইসে পোশাক পাওয়া যাচ্ছে। তো এই ডেটাগুলো অ্যানালাইসিস করে আমরা কিন্তু আসলে পোশাকের দামটা কোন দিকে যাবে সেইটা আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি যে এই রেঞ্জের পোশাকগুলো এখন বেশি সার্চ করছে এবং কনজিউমার এটা চাচ্ছে। তো সেইটা যদি আমরা ট্রেন্ডটা ধরতে পারি অ্যানালাইসিস করে, সেখানে কিন্তু আমরা এই এআই এর মাধ্যমেই আমরা আমাদের ম্যানুফ্যাকচারিংয়ে মনোনিবেশ করতে পারি, এটা তো একটা গেল। তারপরে আপনি যদি ধরেন ফ্যাশন ডিজাইনিং বলেন, তো ফ্যাশন ডিজাইনাররা তো তারা ডিজাইন করছে, কিন্তু এই এআইকে দিয়ে আপনি আপনার যে ডিজাইন প্রসেস সেটাকে কিন্তু আপনি বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করে বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশনের মাধ্যমে নতুন একটা ফ্যাশন ডিজাইনিংয়ে আপনি যেতে পারেন, মডিফাইও করা যায়। এবং আমি যেটা বলে আসছিলাম যে আসলে ডেটা অ্যানালাইসিসের ক্ষেত্রে বা বিগ ডেটা অ্যানালাইসিস যদি করতে যাই তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু একটা বড় টুল হিসেবে আবির্ভূত হয়েছে, কিন্তু এটার যে বেনিফিটস সেটা যদি আমাদেরকে নিতে হয় তাহলে আমাদেরকে অবশ্যই সেই স্ট্র্যাটেজিক্যালি এই এআইকে আমাদেরকে অ্যাডপ্ট করতে হবে। ধরেন আপনার ওয়্যার হাউসের তথ্য যদি বলি যে আমার ওয়্যার হাউস আসলে এখন কোন লেভেলে আছে, বা বিভিন্ন বায়াররা তাদের যেই সেল প্যাটার্ন থাকে যে তারা প্রতি বছরে আগে অতীতে যেটা তাদের অনেক ওয়েট করতে হতো, এখন কিন্তু এটা ওয়েট করতে হয় না। আপনি যদি একটা অ্যামাজন বলেন কিংবা আছে বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, তার যদি ডেটাটা আপনি অ্যানালাইসিস করে দেখেন যে গত বছরে বা গত 6 মাসে আসলে একটা ব্র্যান্ড বা একটা নির্দিষ্ট পণ্য কি পরিমাণে বিক্রি হয়েছে, তাহলেও কিন্তু আপনি ট্রেন্ডটা অ্যানালাইসিস করতে পারেন। সুতরাং আমি মনে করি যে বাংলাদেশের পার্সপেক্টিভে যদি বলি, আমি বাংলাদেশের এই মুহূর্তে সবচাইতে বড় যেটা দরকার যে এই প্রযুক্তিটাকে কিভাবে কাজে লাগাতে পারে, এবং এইটার মাধ্যমে আমরা এটার থেকে পিছিয়ে গেলে কিন্তু আমাদের যে প্রতিযোগী দেশ রয়েছেন, চীন আছে বা ইন্ডিয়া আছে, ভিয়েতনাম আছে, কম্বোডিয়া আছে বা অন্যান্য দেশগুলো আছে, তারা কিন্তু এটাতে ক্রমান্বয়ে ঢুকছে। বিশেষ করে চীন তো একটা বড় ব্যবহার করে তারা এটাকে কাজে লাগাচ্ছে, এবং অটোমেশনের যে একটা বড় সুযোগ সেটাও কিন্তু এআই এর মাধ্যমে হতে পারে। সুতরাং ওয়ার্কার তো তার ফ্লোরে কাজ করবে, কিন্তু হাই এন্ড এবং যেটা আমি বলবো যে বুদ্ধিদীপ্ত যে কাজটা, সেইটার ক্ষেত্রে আমাদেরকে এখনই পদক্ষেপ নেওয়া উচিত। এবং প্রত্যেকটা সেক্টরে যদি ডিজাইন বলেন, ইনোভেশন বলেন, ডেটা অ্যানালাইসিস বলেন, হ্যাঁ, ট্রেন্ড অ্যানালাইসিস বলেন, সেই ক্ষেত্রে আমি বলবো সবচাইতে বড় সুবিধা দিতে পারে। কিন্তু বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জ, কারণ একটা বড় ইনভেস্টমেন্ট দরকার আছে এবং ওইটার সাথে আসলে আমাদেরকে পরিচিত করার একটা বিষয়, সেইটা যাতে আমরা দ্রুত করি। সেক্ষেত্রে শিল্পের সাথে সাথে যারা সরকারি সংস্থা আছেন তাদেরকে একটু ভূমিকা রাখা উচিত। একদমই তাই। এবং আমি এখানে আলোচনা শেষে একটু যুক্ত করতে চাইবো যে ভূ রাজনৈতিক অবস্থান, মুদ্রাস্ফীতি এবং অর্থনৈতিক অনিশ্চয়তা 2026 সালে কোন ধরনের ব্যবসায়িক মডেলকে টেকসই হয়ে উঠতে সাহায্য করবে বলে আপনি মনে করেন? না, আপনি যদি দেখেন যে হলো কোভিডের পরে, কোভিড কিন্তু একটা বড় ধাক্কা দিয়েছিল অর্থনীতিকে, সেখানে আমাদের সাপ্লাই চেইন ভেঙে পড়েছিল এবং আমাদের কনজাম্পশন সব দিক থেকে একটা ধাক্কা দিয়েছে। তার পরবর্তীতে যেটা হয়েছে আপনার দেখা গেছে যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধ একটা বড় প্রভাব ফেলেছে। এরপরে ধরেন এই যে ইসরায়েল ফিলিস্তিনের যে বিষয়গুলো, সেটা ভূ রাজনৈতিক অস্থিরতা, এবং এটা আপনি জিওপলিটিক্যাল বলেন, জিও ইকোনমিক আসপেক্টে বলেন, সব কিছুতেই কিন্তু একটা অস্থির পরিবেশ বিরাজ করছে। এর ফলে যেটা হচ্ছে যে সাপ্লাই চেইন ডিসরাপ্ট হচ্ছে। সাপ্লাই চেইনের কারণে যদি যথাসময়ে আপনার পণ্য না পুষতে পারে তাহলে ক্রেতার হাতে তুলে দেওয়া ডিফিকাল্ট হয়। এই জায়গাগুলো আমাদের 26 সাল যেটা আসতে যাচ্ছে আর 1 মাস পরেই, সেখানে আমরা যদি টিকে থাকতে চাই, গ্লোবাল যে ট্রেন্ড চলছে রাজনীতিতে এবং ভূরাজনৈতিক বিষয়গুলো, সেগুলো ডেফিনেটলি আমাদেরকে একটা চ্যালেঞ্জিং পরিস্থিতি ফেলে দিবে। কারণ হলো যদি ফার্দার এই যে ট্রেড টেনশন যেটা বা ট্রেড কনফ্লিক্ট চলছে চায়না এবং ইউএস এর মধ্যে, এটা যদি আরও স্কেল আপ হয় তাহলে দেখা যাবে যে এটার একটা যে ইম্প্যাক্ট সেটা কিন্তু আদার ইন্ডাস্ট্রি, আদার দেশগুলোতে পড়ে। সো আমাদের এই জায়গাটাতে মনোনিবেশ করতে, কিন্তু আমাদের যেটা করতে হবে যে আমরা
জিওপলিটিক্যাল আসপেক্টের বাইরে যে তো সার্ভাইভ করা সম্ভব না, এটাকে মেনে নিয়েই রিয়েলিটি হিসেবে ধরে আমাদেরকে কাজ করতে হবে। আমরা এমনভাবে আমাদের স্ট্র্যাটেজি সেট করব যাতে আমরা টাইমলি শিপমেন্ট ইনশিওর করতে পারি, যাতে আমাদের যে ইম্পোর্ট র মেটেরিয়ালস বা ইম্পোর্ট ফিনিশ যেই প্রোডাক্টগুলো দরকার হয় আমাদের শিল্পের জন্য, সেইটা আমরা ইন অ্যাডভান্স কিছু এনে রাখতে পারি, যে যাতে আমাদের শিল্পে সাপ্লাই যদি বিঘ্নিতও হয় তাহলে যেটা আমাদের স্টোরে থাকবে সেটা দিয়ে যাতে আসলে সাময়িক চাহিদাটা মিট করতে পারি। এটা একটা দিক। আর দ্বিতীয় যেটা হয়েছে যে বিকল্প কি হতে পারে সোর্স, সেই বিকল্প ব্যবস্থাটার দিকে তাকানো, যে আমাদের যদি নৌপথে হয় তাহলে আমরা বিকল্প কি ভাবতে পারি। এই জিনিসগুলো আসলে এখানে একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়াবে এবং এটার প্রতি বোথ এন্ড থেকে আমি বলবো যারা আমরা সাপ্লায়ার এন্ডে আছি তারা যেরকম ভাববে, এবং সাথে সাথে আমাদের যে যারা আমাদের ইম্পোর্টার বা ব্র্যান্ড বায়ার যারা, তাদেরকেও ভাবতে হবে যে আসলে বিষয়টা তারা কত স্মুথলি আমাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করে এবং দ্রুত নিতে পারে সেই বিষয়টা। আর একটা জিনিস হলো যে সাম্প্রতিক সময়ে আমাদের যে পোর্টের ক্যাপাসিটি একটু বাড়িয়ে রাখা, যাতে দ্রুত সময়ের মধ্যে আমরা ফিনিশ গুড কোনো একটা ইন্ডিকেশন পাওয়ার সাথে সাথে আমাদের যে গন্তব্য আছে সেই গন্তব্যে পৌঁছে দিতে পারি, এর একটা বিষয়, এবং এটা ভালো করে খেয়াল রাখা উচিত। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আজকের আলোচনায় যুক্ত থাকার জন্য। থ্যাংক ইউ। আপনাকেও, দর্শককেও ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম জাগো নিউজের চিফ রিপোর্টার ইব্রাহিম হোসেন অভির সঙ্গে। এবার চলে যাচ্ছি অন্যান্য সংবাদে। ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলে রাজউকের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগের 3টি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে শেখ হাসিনাকে 3 মামলায় 7 বছর করে মোট 21 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একটি মামলায় সজীব ওয়াজেদ জয়ের 5 বছরের কারাদণ্ড ও 1 লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। অন্য একটি মামলায় সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুর 12:15টার দিকে ঢাকার 5ম বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এই রায় ঘোষণা করেছেন। একই সঙ্গে আওয়ামী লীগের সরকারের সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদকে 3 মামলায় 6 বছর করে 18 বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। 3 মামলায় রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয় গেল 23 নভেম্বর। ওই দিনই মামলার রায়ের জন্য 27 নভেম্বরের দিন ধার্য করেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া করোনারি কেয়ার ইউনিটে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দুপুরে সাংবাদিকদের এই তথ্য জানান তিনি। জাহিদ হোসেন জানান, মেডিকেল বোর্ডে দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে সিসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন খালেদা জিয়া। দলের পক্ষ থেকে দেশবাসীর মাধ্যমে আল্লাহর দরবারে দোয়া চেয়েছেন তিনি। এর আগে খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন, হার্ট এবং ফুসফুস আক্রান্ত হয়েছে বলে জানান তার জন্য গঠিত মেডিকেল বোর্ড সদস্য অধ্যাপক ডক্টর FM সিদ্দিকী। এর আগে রোববার সন্ধ্যা 7:30টার দিকে ফিরোজা থেকে এভার কেয়ারের উদ্দেশ্যে রওনা হন খালেদা জিয়া। পরে স্বাস্থ্য বিষয়ক পরীক্ষার জন্য তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক আল মামুন সে সময় বলেন, বেশ কিছু স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। ডান কফি ক্যান্ডি, কররা কফি, কঠিন স্বাদে, হাইকে বলো বাই। শীত মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে দেশের অন্যতম বৃহৎ গুড় উৎপাদনকারী অঞ্চল রাজশাহী ও পার্শ্ববর্তী জেলাগুলোতে রাসায়নিকভাবে উৎপাদিত ভেজাল গুড়ে বাজার সয়লাভ হয়ে গেছে। রাজশাহীর বাঘা ও চরখাট এলাকার শতাধিক বাড়িতে থাকা গোপন কারখানা চিনি, ক্ষতিকর রাসায়নিক, এমনকি প্লাস্টিক জ্বালানি, আগুন ব্যবহার করে বিষাক্ত গুড় তৈরি করা হচ্ছে। বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের যৌথ অভিযানে বাঘা উপজেলার আড়ানি এলাকায় ভেজাল গুড় উৎপাদন ও সংরক্ষণের জন্য 5 ব্যবসায়ীকে 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এ সময় নকল গুড় তৈরিতে ব্যবহৃত প্রায় 1000 কেজি সরঞ্জাম এবং রাসায়নিক জব্দ করে ধ্বংস করা হয়েছে। এদিকে বাংলাদেশ খাদ্য নিরাপত্তা কর্তৃপক্ষের রাজশাহী জেলা কার্যালয়ে সম্প্রতি পরীক্ষিত 10টি নমুনার সবকটিতেই ভেজাল পাওয়া গেছে। গ্রামবাসী এবং ব্যবসায়ীদের দাবি, দুর্বল পর্যবেক্ষণ এবং উচ্চ লাভের কারণে স্থানীয় বাজারে ভেজাল গুড় ইতোমধ্যে সয়লাভ হচ্ছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী অফিসের উপপরিচালক মোহাম্মদ ইব্রাহিম হোসেন বলেন, বুধবার বাঘা উপজেলায় ভেজাল গুড় উৎপাদনের জন্য তারা 5 ব্যবসায়ীকে জরিমানা করেছেন। ভেজাল গুড় উৎপাদন ও বিতরণের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। মধুপুর ফল্টকে ঘিরেও বাড়ছে উদ্বেগ। এই প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চমাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। তাদের মতে মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। তবে মধুপুরের স্থানীয়দের দাবি, ভূমিকম্পের বিষয়ে এখন পর্যন্ত কোনো সচেতনতা কার্যক্রম করা হয়নি। আব্দুল্লাহ আল নোমানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে। বেশ কয়েকবার ভূমিকম্পনের পর আবারও আলোচনায় উঠে এসেছে মধুপুর ফল্টের নাম। এ প্লেটের কারণে টাঙ্গাইল সহ সারা দেশে উচ্চমাত্রায় ভূমিকম্পের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। আর ভূমিকম্প হলে বহু হতাহতের আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, টাঙ্গাইল জেলা ভূমিকম্পের উচ্চ ঝুঁকিতে রয়েছে। বিগত সময়গুলোতে মধুপুর ফল্টে বেশ কয়েকটি ভূমিকম্প সংঘটিতও হয়েছে। বিশেষজ্ঞদের মতে মধুপুর ফল্টে 6 থেকে 6.5 মাত্রার ভূমিকম্প হলে টাঙ্গাইল, ময়মনসিংহ, গাজীপুর ও ঢাকার প্রায় 1 কোটি মানুষের মৃত্যু হওয়ার আশঙ্কা রয়েছে। মধুপুর ফল্ট যে কোনো সময় সক্রিয় হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন ভূমিকম্পের বিষয়ে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্ট অ্যান্ড রিসোর্স অ্যান্ড সায়েন্সের অধ্যাপক মীর মোহাম্মদ মোজাম্মেল হক। বলেন, এটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় নেই। সবাইকে সচেতন থাকার পরামর্শ এই বিশেষজ্ঞের। জলাভূমি ভরাট করে নতুন নতুন ভবন তৈরি করা হচ্ছে। 1 বছর আগেও যেখানে জলাভূমি ছিল, পুকুর ছিল, সেখানে মাটি ফেলে 1 বছরের মধ্যেই সেখানে বহুতল ভবন তৈরি করা হচ্ছে, যেগুলো অনেক ঝুঁকিপূর্ণ। যে কোনো সময় ভূমিকম্প বা যে কোনো দুর্যোগে বড় ধরনের একটা ক্ষয়ক্ষতির সম্ভাবনা সেখানে রয়েছে। যে এই বিষয়গুলো অবশ্যই দেখা উচিত। ফায়ার সার্ভিস বলছে, ভূমিকম্পের বিষয়ে তাদের প্রস্তুতি চলছে। ভূমিকম্প পরবর্তী চিকিৎসা সেবা সহ উদ্ধার অভিযানে সহায়তা করার সক্ষমতা অর্জন করেছে। ফায়ার সার্ভিস সবসময় অ্যালার্ট আছি। আমাদের সাজ সরঞ্জাম মনে করেন টাঙ্গাইল জেলার মধ্যে মধুপুর, ভুয়াপুর আর হলো টাঙ্গাইল সদর আর হলো মির্জাপুর, এই 4টা স্টেশনকে আমরা সবসময় একটু গুরুত্ব দিয়ে থাকি। এই 4টা স্টেশনের মোটামুটি সাজ সরঞ্জামও একটু বেশি আছে অন্যান্য স্টেশনের তুলনায়। ভূমিকম্পের আগাম সংকেত আমরা কেউ কোনো ডিপার্টমেন্ট কিন্তু দিতে পারি না, আর আমরা বুঝতেও পারি না। যার জন্য আমরা সবটাকেই মানে ওই সমস্ত যেটা চিহ্নিত করা হয়েছে যে রেড জোন, তারপর ইয়েলো জোন, তারপর মানে গ্রিন জোন, টাঙ্গাইলের উত্তরাংশটা রেড জোনে আছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। বাছাইকৃত লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল, আসল ঝাঁঝে আসল স্বাদে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। বঙ্গোপসাগর, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর ও ভুটানে হালকা মাত্রার 3টি ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার দিনগত রাত 2:59 বঙ্গোপসাগরে 4 মাত্রায় ও বৃহস্পতিবার ভোর 5:42 মণিপুরের ননি জেলায় 3.5 মাত্রার কম্পন রেকর্ড করা হয়। আজ বুধবার রাত 11:32 3 মাত্রার ভূমিকম্প হয় ভুটানে। ভারতীয় মণিপুরের ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল স্থলভাগে। তবে স্থানীয়ভাবে কম্পন অনুভূত হলেও মাত্র কম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি বলে জানা গেছে। এদিকে উপকূল থেকে দূরে সমুদ্র এলাকায় কেন্দ্রস্থল হওয়ায় বঙ্গোপসাগরে হওয়া ভূমিকম্পের প্রভাব বাংলাদেশ কিংবা ভারতের কোনো উপকূলীয় অঞ্চলে পড়েনি। এদিকে মণিপুরে ভূমিকম্প হওয়ার পর বাংলাদেশের সিলেট অঞ্চলে ভূমিকম্প হয়েছে বলে দাবি করেন অনেকেই। তবে ঢাকার আবহাওয়া অফিসের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের পেশাগত সহকারী নিজাম উদ্দিন আহমেদ বলেন, মণিপুরে একটি ভূমিকম্পের খবর শুনেছি, আর বঙ্গোপসাগরে একটি ভূমিকম্প হয়েছে। রিক্টার স্কেলে এটার মাত্রা 4। এটা অনেক দূরে বিধায় আমাদের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে না। তাছাড়া এটার মাত্রাও কম। তিনি বলেন, সাগরেও মাঝে মাঝে ভূমিকম্প হয়। 7 মাত্রার কম্পন হলে তখন সুনামির সৃষ্টি হয়।
পশ্চিম আফ্রিকার দেশে গিনি বিসাওয়ে একদল সামরিক কর্মকর্তা ক্ষমতা দখলের ঘোষণা দিয়েছেন। তারা দাবি করেছেন দেশের প্রেসিডেন্ট উমারো সিসোকো এমবালোকোকে গ্রেফতার করা হয়েছে। রোববার হয়ে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল প্রকাশের ঠিক আগ মুহূর্তে দেশটিতে এমন ঘটনা ঘটল। গত 5 দশকে পর্তুগালের সাবেক এই উপনিবেশে অন্তত 9 বার অভ্যুত্থান চেষ্টা হয়েছে। দেশটির প্রেসিডেন্ট এমবালো আগেও বহুবার দাবি করেছেন যে তিনি অভ্যুত্থান চেষ্টা থেকে বেঁচে গেছেন। তবে সমালোচকদের অভিযোগ তিনি কখনো কখনো ইচ্ছাকৃতভাবে সংকট সৃষ্টি করেন যাতে বিরোধীদের দমন করা যায়। বুধবার দুপুরে রাজধানী বিসাওয়ে গুলির শব্দ শোনা যাওয়ার কিছুক্ষণের মধ্যেই সরকার সংশ্লিষ্ট একাধিক সূত্র বিবিসিকে জানায় এমবালোকে গ্রেফতার করা হয়েছে। পরে ওই কর্মকর্তারা রাষ্ট্রীয় টেলিভিশনে উপস্থিত হয়ে জানান তারা নির্বাচনী প্রক্রিয়া স্থগিত করেছেন। এমন পরিস্থিতির মধ্যেই বুধবার বিকেলে ফ্রান্স 24কে ফোনে এমবালো বলেন, আমাকে ক্ষমতাচ্যুত করা হয়েছে। এরপর সরকার সংশ্লিষ্ট সূত্র বিবিসিকে জানায় দিয়াস পেরেইরা ও স্বরাষ্ট্রমন্ত্রী বোচে কান্দেকেও আটক করা হয়েছে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। সিলেট ও ঢাকায় ব্যস্ত সূচি শেষে বাংলাদেশ ও আয়ারল্যান্ড দল এখন অবস্থান করছে চট্টগ্রামে। 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ বৃহস্পতিবার সন্ধ্যা 6টায় বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়াম মাঠে গড়াবে। সিরিজের 3টি ম্যাচই অনুষ্ঠিত হবে এই ভেন্যুতে। 2025 সাল টি-20 ফরম্যাটে বাংলাদেশের জন্য ছিল সবচেয়ে ব্যস্ত বছর। আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে শেষ হতে যাচ্ছে লিটন দাসের নেতৃত্বাধীন দলের চলতি বছরের টি-20 যাত্রা। রেকর্ড সংখ্যক বছর জুড়ে মোট 28তম টি-20 ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। এরপরই শুরু হবে বিপিএল, আর আগামী ফেব্রুয়ারিতে বসছে টি-20 বিশ্বকাপের 8ম আসর। তার আগে এটি জাতীয় দলের শেষ আন্তর্জাতিক টি-20 সিরিজ। গেল মাসেই একই ভেন্যু চট্টগ্রামে ওয়েস্ট ইন্ডিজের কাছে হোয়াইট ওয়াশ হয় বাংলাদেশ। সেই হতাশা এখনো কাটেনি। ব্যাটারদের ব্যর্থতায় সহজ লক্ষ্য তাড়াতে পারেনি দল। তবে এবার ফর্মে ফিরে আত্মবিশ্বাস পুনরুদ্ধারের প্রত্যাশা করছেন অধিনায়ক লিটন দাস। তিনি বিশ্বাস করেন এই সিরিজই ব্যাটিং ইউনিটকে নতুন করে জ্বালিয়ে তুলবে। অন্যদিকে আয়ারল্যান্ডও চায় বছরের শেষটা ইতিবাচক করতে। বিশ্বকাপের আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে এই সিরিজটিকে সর্বোচ্চ কাজে লাগাতে চায় তারা। সিরিজের দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ যথাক্রমে 29 নভেম্বর ও 2রা ডিসেম্বর একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। নতুন বছর চ্যালেঞ্জিং হবে ফ্যাশন শিল্পের জন্য। মূল চ্যালেঞ্জ শুল্ক, কিছুটা স্বস্তি দিতে পারে প্রযুক্তির ব্যবহার। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ হাসিনার 21 বছরের কারাদণ্ড, সজীব ওয়াজেদ জয় ও সাইমা ওয়াজেদ পুতুলকে 5 বছরের কারাদণ্ডের আদেশ। আলোচনায় মধুপুর ফল্ট, ভূমিকম্পে কোটি মানুষের প্রাণহানির শঙ্কা, সচেতনতার পরামর্শ বিশেষজ্ঞদের। গিনি বিসাওয়ের সেনা অভ্যুত্থান, ক্ষমতা দখল, প্রেসিডেন্ট আটক। কারাবন্দী ইমরান খানের মৃত্যুর গুঞ্জন পুরোপুরি সুস্থ বলছে আদিয়ালা কারা কর্তৃপক্ষ। এবং 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচ আজ বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ আয়ারল্যান্ড। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর বিকেল 5টায় দেখবেন দেশজুড়ে সংবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagunews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।